পরিণতি হচ্ছে বাংলাদেশ। আর দখলমুক্ত হয়েছে, কিন্তু দখলদার মুক্ত হয় নাই। এই দখলদার অর্থাৎ এই দখলকারী যারা সেনাবাহিনী ছিলেন, বিচার বিভাগে, সেনাবাহিনীতে, পুলিশে, আমলায়, রাস্তাঘাটে যারা ছিল, তারা কিন্তু এখনো বহাল তালিয়াতে আছে। এই বহাল প্রবেশে থাকার একটা বড় কারণ হচ্ছে যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পরে এই দখলদারদের পুনর্বাসন করার জন্য কোনো জাতীয় পর্যায়ে তৈরি করে নাই। আমি মনে করি মাহমুদুর রহমান সাহেবকে যা ঘটেছে তা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যাই হোক না কেন, এটি ক্ষমার অযোগ্য অপরাধ। আধিপত্যবাদ যদি সৈনিককে, সেনাবাহিনীকে কারারুদ্ধ রাখার দুঃসাহস দেখার অর্থ হচ্ছে সেবাদাসের জন্য দেওয়া। এই সেবাদাসের জন্য গণপত্তি থেকে নিজেদেরকে ফিরিয়ে আনার জন্য সাংবাদিক সহ সকল শ্রেণী পেশা এবং জাতীয় রাজনীতিদের নিয়ে একটি জাতীয় উপদেষ্টা পরিষদ, জাতীয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অথবা অ্যাডভাইজারি পরিষদ গঠন করে সরকারকে খুঁজে দেখা দরকার কোথায় এই সেবাদাসের দোষররা আছে এবং কিভাবে সেই সেবাদাসের দোষরদেরকে ক্ষমতাচ্যুত করে তাদেরকে জমা আইনে বলে নেওয়া যায়। শুধু বিচার করতে হবে না, তাদেরকে ফাঁসি দিয়েছে, তাদেরকে ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছে, তাদেরকে হত্যা করছে, তাদেরকে তারা ফিরিয়ে আনা যাবে না। কিন্তু যারা করেছে তাদেরকে যদি আবার এই ঘটনাকে বোঝানো যায়, তাহলে অন্তত ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকবে যে কুকুরের দল আর কখনো জনগণকে কামড়াতে চেষ্টা করবে না। এই কুকুরের ভেতরে এই কুকুরদেরকে স্থায়ী নির্বাচন করার জন্য বাংলাদেশে একটি জাতীয় ভিত্তি তৈরি করা দরকার এবং সংবাদপত্রে কন্ট্রোলতে সকল আইন বিরক্ত করা এই কারণে দরকার। পত্রিকা বের করবো তাকে অনুমতি রাখতে ব্রিটিশ আইন, ব্রিটিশরা যখন যে দখল করেছিল তখন তারা এই আইন করেছিল তাদের অনুমতি নিয়ে পত্রিকা করবে। আমি কথা বলবো, আমি চেষ্টা করছি না, আমার তো কেন নিয়ন্ত্রণ হবে? সুতরাং নিয়ন্ত্রণ নিয়ে মত প্রকাশের স্বাধীনতা বাস্তবায়ন করার জন্য আমাদের ছেলের একটা বহুদিন ধরে আলোচনা করতে প্রতি বছর 24শে জানুয়ারিতে এই আলোচনা করে, 16 জুনে এই আলোচনা করে। আমি যে আলোচনা সূত্র ধরে বলছি যে সাংবাদিকদের নিয়ে একটি নির্বাহী পরিষদ গঠন করে জাতীয় স্বাধীনতাকে ত্বরান্বিত করা এবং যে সরকার আছেন, বিপ্লবী সরকার হোক, অন্তর্বর্তী সরকার হোক, জনগণের সরকার হোক, এই সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশা পূরণের জন্যই তাদের জাতীয় সকল আধিপত্যবাদ শক্তিকে ঐক্যবদ্ধ করা দরকার। আমাকে বলতে দেওয়ার জন্য এবং শোনার জন্য আমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের সদস্য জনাব ফখরুল ইসলাম, ঢাকা রিপোর্টার সমিতির সাবেক সভাপতি মাহমুদ হাসান, কল্যাণ সম্পাদক কাদুজ্জামান কাদুকে। এই পর্যায়ে সরকারি বক্তব্য রাখবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী মহাসচিব জনাব মাহফুজ জামান। আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের সকল মামলা প্রত্যাহার ও আমার দেশ চলে যাওয়ার দাবিতে আয়োজিত আজকে সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মজুমদার শাহী, উপস্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব জনাব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব খুরশিদ আলম সহ জাতীয় প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্মানিত সম্পাদক বিশিষ্ট কবি আহসান হাফিজ সহ আজকে সমাবেশে উপস্থিত দৈনিক আমাদের সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য, প্রতিবন্ধীকে মৃত্যুর মামলাটি অত্যন্ত ভুয়া মামলা, এটা বাংলাদেশের সবাই জানে। সেই মামলায় মাহমুদুর রহমানের মতো ব্যক্তিত্বকে যিনি গত 15.5 বছর যাবৎ বক্তব্য এবং লেখনীতে এবং প্রতিষ্ঠান বাংলাদেশের মাধ্যমে এই বেশিরভাগের বিরুদ্ধে লড়াই করে এসেছেন, তাকে জেলখানায় যেতে হল। তিনি আজকে জামিন পেয়েছেন, সরকারকে ধন্যবাদ জানাই, কিন্তু এই মামলা প্রত্যাহার জন্য করা হল না, সেই প্রশ্ন থেকে যাচ্ছে। আমি এখান থেকে দাবি জানাচ্ছি এই মামলাটি আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করতে হবে। দ্বিতীয় কথা, দৈনিক আমাদের 2013 সালের 13 এপ্রিল মাসে বন্ধ করে দেওয়া হয় সম্ভবত।
সেই থেকে এখন পর্যন্ত দেশের আমাদের সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদের অধিকাংশ দেখার অবস্থায় রয়েছে। যারা কোথাও কোথাও চাকরি করছেন খুবই কম সংখ্যক লোক, কিন্তু তারাও ওইসব প্রতিষ্ঠানে নামমাত্র চাকরি করছেন, তাদের উপরে বসিয়ে দেওয়া হয়েছে অত্যন্ত জেনারেল লোকদেরকে। আমার দাবি হচ্ছে আমার দেশ এগুলো তুলে দেওয়া হয় নাই। এই বিগত সরকারের পতনের পর আমরা আমার দেশ তুলে দেওয়ার জন্য জায়গায় ঘুরছি, কিন্তু প্রয়োজন আমাদের সেই তুলে দেওয়ার জন্য প্রচেষ্টাকে আমলে নিচ্ছে না। তারা বলছে এই দিচ্ছি এই দেব। বর্তমান মুখ্য পরিবেশে যদি আমার দেশের মতো পত্রিকা তুলে দেওয়ার সিদ্ধান্ত না দেয়, তো আমরা কোথায় বসবাস করছি? আমরা কি বলতে পারি বর্তমান সরকার আমাদের পক্ষপাত নিয়েছে? আমরা এই সরকারের উপরে আস্থা রাখতে চাই এবং এখন থেকে দাবি করছি আগামী 1 দিনের মধ্যে আমার দেশের দেশ সহ সকল কিছু করে দেওয়ার দাবি তুলে দিতে হবে। আমার দেশের দেশ নষ্ট করে দেওয়া হয়েছে, আমার দেশের কোটি কোটি কাগজ পরিবারের কাগজ নষ্ট করে দেওয়া হয়েছে, আমার দেশের অফিস নষ্ট করে দেওয়া হয়েছে, আমার দেশের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, আমার দেশকে এখন অনলাইনে পাওয়া যায় না, আমার দেশকে ইন্টারনেটে পাওয়া যায় না। এর পেছনে একটা ষড়যন্ত্র কাজ করেছে। আমরা সেই সকল ষড়যন্ত্রকে আমলে না নিয়ে রাষ্ট্রতে ছিলাম, ভবিষ্যতে থাকবে। আমার দেশের ক্ষতিপূরণ দিতে হবে, আমার দেশের সামাজিক বৃন্দকে ক্ষতিপূরণ দিতে হবে। 13 সাল থেকে এখন পর্যন্ত যত এলাকাগুলো আছে সরকারকে সব ব্যয়ভার বহন করতে হবে। সেই দাবিটা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি সাহাবে বিকাশ কাউন্সিলের দপ্তর সম্পাদক জাফর রহমানকে। ধন্যবাদ জানাচ্ছি ডিউটির সদস্য সাকাউদ্দিন মহিন চৌধুরী, হুমায়ুন কবির, আব্দুল মতিন সর্দার, গোলাম মাওলা, মোনায়েম মিয়াজি, সেলিম আহমেদ, জিয়াউর রহমান সহ যারা উপস্থিত আছেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্মানিত সম্পাদক, দেশ বরেণ্য কবি জনাব হাসান হাফিজ। আজকের সমাবেশে সম্মানিত সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান হাকিম, বিএনপির মহাসচিব জনাব আলী চৌধুরী, বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব খুরশিদ আলম সহ সিআরইউ এবং সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, আপনারা জানেন যে একটা কালো স্বৈরাচারকে এই জাতি ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার উৎখাত হয়েছে, কিন্তু এখনো কিন্তু লড়াই হয়ে গেছে। ৩৬ জুলাই কিন্তু শেষ হয়ে যায়নি, এখনো সীমান্তে রক্ত ঝরছে, এখনো অন্তর্ধান করছে, এখনো এই বিপ্লবকে নস্বাত করার জন্য ষড়যন্ত্রকে দেশের বাইরে। আপনারা জানেন এর মধ্যে অনেকগুলি ঘটনা ঘটেছে, এখনো কিন্তু অস্থিরতা তৈরির জন্য ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। আমার দেশের সম্পাদক, নতুন সম্পাদক দীর্ঘকাল কারাবরণ করেছেন, রক্তাক্ত হয়েছেন, মার্কেটে রক্তাক্ত করা হয়েছে তাকে। এত দীর্ঘ সময় কোন সাংবাদিক, কোন সম্পাদক এই দেশের ইতিহাসে কারাবরণ করেননি। এই অন্যায় এবং জুলুম করে তার উপরে রায় দেওয়া হয়েছে। আমি সেই রায় পুনর্নির্দেশনার রিভিউ করার জন্য দাবি জানাই। এই তথাকথিত বিচারপতি খায়রুল হক, সুরেন্দ্র কুমার সিনহা যারা বড় বড় কথা বলে বেড়ায়, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমি দাবি জানাচ্ছি। এবং যারা এই স্বৈরাচারের জন্য হিসেবে যারা তাকে আমাদেরকে বন্ধ করেছিল, 2 বার আগে দিয়েছিল, এই তাদের বিচার ক্ষতিপূরণ দিতে হয়। এখনো কিন্তু কালাকান্ড বহাল রয়ে গেছে, সংবাদপত্রের সংখ্যাবধি যেসব সাইবারের, তারপর সিকিউরিটি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট রয়ে গেছে, এগুলি অবিলম্বে সেগুলি প্রত্যাহার করতে হবে। এই সরকারের বয়স 2 মাস হয়েছে, কিন্তু আমরা সেই ক্ষেত্রে অগ্রগতি, উল্লেখযোগ্য অগ্রগতি এখনো দেখতে পাচ্ছি না। এটা কোনোভাবে অভিজ্ঞান নয়। এই আমরা কিন্তু মাহমুদুর রহমানের আজকে জামিন হয়েছে, কিন্তু তার মামলা কিন্তু প্রত্যাহার করা হয়। এটা আমরা অবিলম্বে তার
দাবি করছি এবং বিচারের দাবি করছি যারা অন্যায়ভাবে শাস্তি দিয়েছে এবং হয়রানিমূলক মামলা দিয়েছে এবং বন্ধনে গিয়ে এখন রয়েছে সেগুলিকে অবিলম্বে ভুলে দিতে হবে। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এই সরকারের টিকে থাকার ছাত্র জনতার যে মহান গণ অভ্যুত্থান এটাকে ধরে রাখার জন্য, সেটাকে সংহত করার জন্য, সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা নির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের এই অধীনে একটা গ্রহণযোগ্য সম্মানজনক কিন্তু অবাধ নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার আসবে। তারা এগিয়ে নিয়ে যাবে, এই সংস্কার এগিয়ে নিয়ে যাবে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই লড়াই আপনাদের সবাইকে শরীর হওয়ার জন্য, দায়িত্ব পালন করার জন্য, দেশপ্রেমের পরিচয় দেওয়ার জন্য, সহিষ্ণুতার পরিচয় দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো। সেই তত্ত্ব এবং ভূমিকার হোক আজকে আমাদের এই সংগ্রামের ভূমিকা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে বন্ধ মিডিয়া খুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহীন, উপস্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, উপস্থিত জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, কালের কণ্ঠের সম্পাদক জনাব কবি হাসান হাবিজ সহ উপস্থিত নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আজকে এই প্রথমবারের মতো আমরা সমাবেশ করছি। আমার ৬০ দশকের সাংবাদিকদের অধিকার আদায়ের যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যিনি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন, তার অনুপস্থিতিতে আজকের এই সমাবেশ করছি। বন্ধুরা আমার, আপনারা সকলেই জানেন আজ থেকে ১ দশক আগে জনাব মাহমুদুর রহমান তার পত্রিকায় দৈনিক আমার দেশে কলম লিখেছিলেন, শাহবাগে ফ্যাসিবাদের ধ্বনি শোনা যাচ্ছে। আজকে ১ দশক পর এই দেশের আপামর জনতা, ছাত্র শ্রমিক জনতা সকলের মুখে সেই কণ্ঠ উচ্চারিত হয়েছে, ফ্যাসিবাদ ফ্যাসিবাদ, ফ্যাসিবাদের নির্বাসন চাই, ফ্যাসিবাদ নিপাত যাক, এবং সেই ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছে। বন্ধুরা আমার, আজ থেকে ১ দশক আগে যিনি এই কথাটি বলেছিলেন, তাকে আজও মামলা ১২০টি মামলা কাঁধে দিয়ে তাকে ঘুরে বেড়াতে হচ্ছে। দীর্ঘ ৬ বছর নির্বাসনের জীবন শেষ করে দেশে ফেরার পর তাকে আবার কারাগারে যেতে হয়েছে। কারাগার থেকে আজকে তিনি মুক্তি পেয়েছেন, কিন্তু তার কোনো মামলা প্রত্যাহারের উদ্যোগ নেই। আমরা অবিলম্বে মাহমুদুর রহমানের সকল মামলা প্রত্যাহার এবং দৈনিক আমার দেশ সহ বন্ধ সকল মিডিয়া খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি, দৈনিক আমার দেশে গত ১ দশক থেকে আমাদের বন্ধুরা নানাভাবে অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় তারা দিন যাপন করেছে, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আমরা দাবি জানাচ্ছি, আমার দেশের পত্রিকাটি প্রকাশনের ক্ষেত্রে যেই সমস্ত মেশিনারি ছিল সেইগুলো গত ১ দশকে ধ্বংস হয়েছে, তার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। একইভাবে আমরা দাবি জানাচ্ছি, অন্যান্য বন্ধ মিডিয়াগুলোর ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। ভাই ও বোনেরা, আজকে যারা ক্ষমতায় বসে আছেন,
গত 2 মাস হতে চলেছে তারা ক্ষমতা। এদেশে ছাত্র জনতার রক্তের মধ্যে দিয়ে তাদের এই ক্ষমতা গ্রহণ, কিন্তু আজকে এই সব ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে মাহমুদুর রহমান সব মামলা কাঁধে করে রাস্তায় ঘুরে বেড়াবেন, এটা আমরা সহ্য করতে পারবো না। ভাই ও বোনেরা, আজ ফ্যাসিবাদ বিরোধী যে সমস্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সাংবাদিক সমাজ যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেই মামলা প্রত্যাহারের কোনো উদ্যোগ নেই। ভাইরা আমার, এদেশে সংবাদপত্র শিল্পকে ধ্বংস করার জন্য, সাংবাদিকদের পায়ে শিকড়ে বেঁধে দেওয়ার জন্য যে কালা কানুনগুলো জারি করা হয়েছে, সেই কালা কানুন প্রত্যাহারের কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। আমরা খুবই উদ্বিগ্ন, উৎকণ্ঠার সাথে বলছি, যারা চেয়ারে বসে আছেন, সচিবালয়ে বসে আছেন, ফ্যাসিবাদের পথ অনুসরণ করবেন না। এদেশে গণতন্ত্র ফিরিয়ে দিবেন এবং সংবাদপত্রের বিরোধী যত কালা কানুন আছে সকল কালা কানুন অবিলম্বে প্রত্যাহারের উদ্যোগ নেবেন। অন্যথায় সাংবাদিক সমাজ আজকে রাস্তায় নেমেছে। এই আমরা প্রেস ক্লাবের করিডোরের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমাদের এই আন্দোলনে রাজপথে নেমে যাবে এবং সেদিন ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাংবাদিকরাও আপনাদের বিরুদ্ধে কথা বলবে। আমি আজকে জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। ভাইরা আমার, আমাদের জাতীয় প্রেস ক্লাবে আমাদের পূর্বসূরি যারা ছিলেন, নির্মল সেন, গ্যাস কামাল চৌধুরী, আহমেদ হুমায়ুন সহ যারা ছিলেন আমাদের অগ্রজ, তারা আমাদের সাংবাদিক সমাজের আমাদের এই আইডেন্টিটি ঠিক করে দিয়ে গেছিলেন। কিন্তু আজকে 51 বছর পরে আবার কেউ কেউ নতুন আইডেন্টিটি নিয়ে রাস্তা নামছেন। বাংলাদেশি জাতীয়তাবাদী যারা বিশ্বাস করে তারা এই ব্যানারের তলে উপস্থিত আছেন এবং এই ব্যানার নিয়ে তারা গত 5 দশক আন্দোলন সংগ্রাম করেছে। এটার আজকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। সুতরাং আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, ফ্যাসিস্ট সরকারের দোসরদের লেলিয়ে ষড়যন্ত্রকারীরা আমাদের মধ্যে বিভাজনের যে উদ্যোগ নিয়েছে, এর বিরুদ্ধে আমরা সকলেই যার যার অবস্থান থেকে সজাগ থাকবো, সতর্ক থাকবো। এদের বিরুদ্ধে, আমাদের সব ফ্যাসিবাদের বিরুদ্ধে যেমনি আমাদের আন্দোলন ছিল, এই ধরনের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে, সংগ্রাম অব্যাহত থাকবে। এই আহ্বান জানিয়ে, সেই সংগ্রামে আপনারা থাকবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই সংগ্রামী সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, সংগ্রামী জননেতা, রাকসুর সাবেক ভিপি, রাজপথ কাঁপানোর সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব মীর শরাফত আলী সফু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সংগ্রামী সাংবাদিক নেতা, প্রিয় নেতা জনাব শহীদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মজলুম সম্পাদক, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি এবং তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহিন, উপস্থিত প্রধান অতিথি, এদেশের বরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, রাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, উপস্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব
রাজপথের আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের তুর্যবাদক ঢাকা জনাব কাদের গনি চৌধুরী, উপস্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সহ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিক সহকর্মী এবং ভাই ও বোনেরা, অত্যন্ত দুঃখের সাথে আজকে যে কথাটি বলতে হচ্ছে যে মাহমুদুর রহমানকে আমরা গত 29 তারিখে জেলে দিয়ে এসেছি। তার মামলা বাতিলের জন্য তাকে আমরা কোর্টে নিয়ে গিয়েছিলাম। তাকে জামিন বাতিল করে জেলে পাঠানো হয়েছে। জেলে পাঠানোর পরে আইন উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক জনাব আসিফ নজরুল সাহেব একটি ব্যাখ্যা দিয়েছেন। আমরা আসিফ নজরুল সাহেবের কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনি যে সরকারের আইন উপদেষ্টা হয়েছেন সেটি কোন আইনের বলে আপনি আইন উপদেষ্টা হয়েছেন? আইন দেখাচ্ছেন কেন আমাদের? আজকে আপনি আইন দেখিয়ে আমাদেরকে জেলে পুরেছেন। আজকে মাহমুদুর রহমানের বিরুদ্ধে শতাধিক মামলা। এই বিপ্লবের পরে যে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, কথা ছিল যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে 2009 সালের পরে সাংবাদিকদের বিরুদ্ধে, রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে যতগুলো মিথ্যা মামলা হয়েছে সব মিথ্যা মামলাকে প্রত্যাহার করা হবে। আপনি আইন দেখিয়ে আজকে মাহমুদুর রহমানকে জেলে পাঠিয়ে দিয়েছেন। আপনি কোন আইনের বলে আজকে সরকারের ক্ষমতায় বসছেন? আজকে আইন দেখাচ্ছেন কাদেরকে? আপনি আজকে মিথ্যা মামলা মাথায় নিয়ে রুহুল আমিন গাজীকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সে 1 বছর 7 মাস কারাবরণ করেছেন এই মিথ্যা মামলায়। তিনি দেখে যেতে পারেননি, তার মামলাটি প্রত্যাহার হয়েছে। এই সরকার ক্ষমতায় এসছে গত 7ই আগস্ট। কোথায় আজকে আমাদের সেই প্রতিশ্রুতিগুলো কোথায় গেল? আজকে আমরা তো আপনাদেরকে সহযোগিতা করতে চেয়েছিলাম। আপনারা আজকে আইন দেখিয়ে সেই ফ্যাসিবাদের দোসরদেরকে ক্ষমতায় রাখবার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আমরা বলতে চাই আপনাদেরকে সহযোগিতা করতে চেয়েছি। আজকে 2009 সালের পর থেকে যতগুলো মিথ্যা মামলা আছে অবিলম্বে নির্বাহী আদেশ এই মামলাগুলো প্রত্যাহার করুন। আজকে আমরা দেখতে পাইনি বাংলাদেশের বর্ষিয়ান সম্পাদক, বর্ষিয়ান বুদ্ধিজীবী আবুল আসাদের বিরুদ্ধে 4টি মামলা হয়েছে। তাকে 1.5 বছর জেল খাটতে হয়েছে। সেই মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি কেন? আজকে যে মামলাগুলো দেওয়া হয়েছে আমরা বলতে চাই এই জায়গা থেকে অবিলম্বে আজকে 48 ঘন্টার মধ্যে, আমরা 48 ঘন্টা সময় দিতে চাই, নির্বাহী আদেশের মধ্যে দিয়ে সবগুলো মামলা প্রত্যাহার করতে হবে। বাংলাদেশের সাংবাদিকদের কণ্ঠরোধকারী যতগুলো কালা কানুন আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ সবগুলো আইন বাতিল করতে হবে। আজকে যে বাংলাদেশে যে গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সেই গণমাধ্যমগুলোকে ক্ষতিপূরণ দিয়ে অবিলম্বে প্রচারণার ব্যবস্থায় নিয়ে আসতে হবে। সেই ক্ষতিপূরণ বাংলাদেশ সরকার দেবে। আর সরকার কোথা থেকে দেবে তার অনেক সোর্স আছে, সেই সোর্সের কথা আমরা আগে বলেছিলাম। এটা যদি করতে ব্যর্থ হন তাহলে যেই প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসেছে, যেই জনগণ, যেই ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে, সেই ছাত্র জনতা এখনো ঘরে ফিরে যায়নি, তারাই বাংলাদেশে এখনো রয়েছে। সুতরাং আইন দেখিয়ে আপনারা আইন দেখেন আমাদেরকে। খুনিকে, একজন আওয়ামী ক্যাডারের খুনিকে নির্বাহী আদেশের বলে তার খুনের মামলা প্রত্যাহার করে তাকে হাইকোর্টের বিচারক নিয়োগ করা হয়েছিল। তিনি এখনো কিভাবে বিচারক হিসাবে হাইকোর্টে থাকেন এটা আমরা জানতে চাই। সুতরাং আসুন, আমাদের দাবি যদি অবিলম্বে বাস্তবায়ন করা না হয় এই আন্দোলন অব্যাহত থাকবে। আজকে সবাইকে আবারও ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রাম উপস্থিতি, আজকের এই সমাবেশের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব মীর শরাফত আলী সপু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মাহমুদুর রহমান, আমাদের প্রিয় ভাই, প্রিয় সাংবাদিক, সবার প্রিয় মাহমুদুর রহমান ভাই, যার কণ্ঠ বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে আমাদেরকে উজ্জীবিত করেছে, সে আমাদের প্রিয় নেতা মাহমুদুর রহমান ভাই এবং সাগর রুনির বিচারের দাবিতে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, আমাদের সাংবাদিক নেতা এবং আজকের প্রধান অতিথি, চলমান আন্দোলন সংগ্রাম যার নেতৃত্বে হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে, সে আমাদের সাবেক
ছাত্রদলের নির্বাচিত সভাপতি, রাকসুর ভিপি, সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। বক্তব্য আজকের প্রধান অতিথি দিবে। আমি শুধু এই যে আমার ভাই সাংবাদিক ভাই কালের কণ্ঠ সম্পাদক বলে গেল যে আমাদের আসিফ নজরুল সাহেবের কাছে প্রশ্ন রাখলেন, আমারও ঠিক প্রশ্ন। আজকে আমরা যারা রাজনীতি করি আমাদের ঠিক সেভাবেই ওই 9টার সময় আমাদের কোর্টে যেতে হয়। এখনো কেন আজকে কোর্টে যেতে হবে? শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গিয়েছে, তার সমস্ত আইন কারণ অবৈধ হয়ে গিয়েছে। আমাদের একটি নির্বাহী আদেশে সমস্ত মামলা আমাদের প্রত্যাহার করতে হবে, সবকিছু অবৈধতার। তাই সংগ্রামী সাথী ভাইরা, এই বর্তমান সরকারের কাছে নিবেদন, আপনারা কঠিন হন, কঠিনের চেয়ে কঠিন হন। আর না হয় শেখ হাসিনা গুলো বাংলাদেশের বাইরে খুব দূরে নয়। সে যদি এখানে ভিতরে আসতে পারে, তার চালাচামডোরা, তার পেতাত্তারা এই সচিবালয় এখনো বসে আছেন, এখনো বসে বসে তারা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র সফল হয়, আমরা তো ভাই রাজনীতি করি, আমাদের জেলে যাওয়ার অভ্যাস আছে, কিন্তু আপনারা যারা আছেন আপনাদের কারো কোনো চামড়া থাকবে না। সেই জন্য আপনাদের প্রতি আহ্বান, আপনারা কঠিন হন। আমরা যারা রাজনীতি করি, যারা সাংবাদিক ভাইরা, আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামে উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব, সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব, সংগ্রামী নেতা জনাব কাদের গনি চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহীন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। ফ্যাসিবাদ বিরোধী লড়াই হয়েছিল, সেই লড়াইয়ে জীবন বাজি রেখে যে লোকটি নিরলসভাবে সংগ্রাম করে গেছেন, দীর্ঘদিন ঘর বাড়িতে পর্যন্ত যেতে পারেননি, সেই সংগ্রামী নেতা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, আন্দোলন সংগ্রামের নেতা, এই জাতীয় প্রেস ক্লাব গণতন্ত্রের তীর্থভূমি, সেই জাতীয় প্রেস ক্লাব থেকে পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে যাকে গ্রেপ্তার হতে হয়েছিল, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। উপস্থিত আছেন ঢাকা সংবাদ ইউনিয়নের সুযোগ্য সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, আমাদের একসময় তুকুর ছাত্র নেতা, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং আমাদের সাংবাদিকদের সবসময় পাশে থাকেন জনাব মীর শওকত আলী সপু সহ সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য বিষয় নেই। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের সব বন্ধ মিডিয়া খুলে দেওয়ার দাবিতে। এই মিডিয়াগুলো ফ্যাসিস্ট হাসিনা সরকার বন্ধ করে দিয়েছিল, কারণ এই গণমাধ্যমগুলো গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল, শোষণ বঞ্চনার পক্ষে কথা বলেছিল এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে কথা বলেছিল। সেই জন্য আজকে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। আমার অবাক লাগে, আমরা বিস্মিত হই। আজকে আমাদেরকে এই দাবি নিয়ে মাঠে দাঁড়াতে হচ্ছে। আমরা অবিলম্বে বিশ্বাসে অবিলম্বে আমরা এই সরকারের কাছে বন্ধ সকল গণমাধ্যম খুলে দেওয়া যাবে জানাচ্ছি। খুনি হাসিনা যত সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দিয়েছে, সেই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সবশেষে এটুকু বলি, এই সরকারের চারপাশে আমরা ফ্যাসিবাদের প্রেতাত্মাদেরকে ঘুরে বেড়াতে দেখছি। আমরা অবিলম্বে এই ফ্যাসিবাদের প্রেতাত্মাকে তাড়ানোর আহ্বান জানাচ্ছি। সবশেষে এটুকু বলি, না হয় ফ্যাসিবাদকে তাড়াতেই আমরা বুকের রক্ত দিয়েছি, 4 তারিখের শত শত গুলির মধ্যেই আমরা বুক পেতে দিয়েছি। প্রয়োজনে আবার ফ্যাসিবাদের দালালদের সহযোগী পৃষ্ঠপোষকদের তাড়ানোর জন্য আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হব। সেই জায়গায় আমাদেরকে যেন যেতে না হয়, সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আন্দোলন সংগ্রামের নেতা, গণতন্ত্রের লড়াকু সৈনিক, যিনি দেশে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আজকের এই মানববন্ধনের সভাপতি, উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক
ধন্যবাদ জানাচ্ছি। অনেকক্ষণ আপনারা এখানে মানববন্ধনের কর্মসূচি পালন করছেন। যে বিশিষ্ট জনকে নিয়ে যাকে কারান্তরীণ করে রাখা হয়েছে, কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি তার জামিন হয়েছে, কিন্তু প্রশ্ন একটাই যে মাহমুদুর রহমান সাহেব আমার দেশের সম্পাদক, তাকে কেন জেলে নিয়ে যাওয়া হলো? একটি বিপ্লবের পরে গঠিত সরকার, যার প্রতি যেখানে বলেছেন, এখানে শহীদুল ভাই বলেছেন, গনি বলেছেন, যার প্রতি ছাত্র জনতার সমর্থনের একটি বিপ্লবী সরকার। তো বিপ্লবী সরকারের সমস্ত কাজ হচ্ছে বৈপ্লবিক হবে, সমস্ত কর্মকাণ্ড হবে বৈপ্লবিক। আইনের কথা বলছেন, আইন উপদেষ্টা সাহেব নিশ্চয়ই একজন গুণী মানুষ, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজন, কিন্তু বিপ্লবী সরকারের দায়িত্ব তো প্রচলিত কোনো আইনকে সেটার উপর ভিত্তি করে কাজ করা নয়। কারণ প্রচলিত আইন তো ব্যবহার করেছে শেখ হাসিনা, একটা মাফিয়া সিন্ডিকেটের সরকার, একটা দুর্বৃত্ত নাৎসি, সেই কাজটা করেছে। ফৌজদারি আইনে 1 বছরের বেশি সাজা হলে তাকে কারাগারে যেতে হবে। তো এই আইনটা এখন মানা হবে না, হবে কেন? আইন তো ধর্মগ্রন্থের শ্লোক নয় যেটা পরিবর্তন করা যাবে না। এই বৈপ্লবিক পরিবর্তনে এত ছাত্র জনতার যে আত্মদান, এত রক্ত এখনো গড়িয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে দেখে আসলাম তাহমিদ এবং মাসুদ রানা কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, কপালে গুলি লেগেছে, মাথার পিছন দিক দিয়ে গুলি বেরিয়েছে। তাদের আত্মদানের মধ্যে দিয়ে যে সরকার, তারা কেন পুরনো আইন দেখিয়ে কাজ করবেন? শেখ হাসিনা তিনি যে আক্রোশ এবং প্রতিহিংসার বশবর্তী হয়ে আইনি প্রক্রিয়া করেছেন, এটা তো সবাই জানে। অন্তর্বর্তীকালীন সরকার কি এটা জানে না? যেখানে এত বিদগ্ধ জন এখানে উপদেষ্টা, তারা তো সবই জানতেন। আমাদের দেশনায়ক তারেক রহমান তার আন্দোলনের ফসল, তার বিরুদ্ধে চার্জশিট দিল, সেখানে তারেক রহমানের নাম নাই। তার আগে চার্জশিট দিল, সেখানে নাম নাই। কাহার এখনদের মতো একজন অত্যন্ত স্লোগান দেওয়া ধড়িবাজ আয়োকে নিয়ে আসা হলো, যে তখন নৌকা মার্কা নিয়ে পোস্টার সাটছে তার এলাকায়। তো এটা তো একজন মূর্খ বুঝবে যে শেখ হাসিনা কেন কাহার এখনকে নিয়ে এসেছিলেন, যে তারেক রহমানের উপর তার যে প্রতিহিংসা আক্রোশ, সেটা বাস্তবায়ন করার জন্য। মাহমুদুর রহমান তার আন্দোলনের ফসল মঈনুদ্দিনের চ্যালেঞ্জ করে বললেন। মঈনুদ্দিন নিজে বক্তৃতা করে বলছেন যে বিদ্যুৎ খাত থেকে 20,000 কোটি টাকা পাচার করা হয়েছে, লোপাট করা হয়েছে, হাওয়া ভবন এটা করেছে। মাহমুদুর রহমান লিখলেন, আরে 5 বছরে তো 13,000 কোটি টাকা বাজেট ছিল বিদ্যুৎ খাতে, তো 20,000 কোটি টাকা লোপাট হলো কি করে? সেদিন থেকে মঈনুদ্দিন চুপ। কিন্তু শেখ হাসিনা তো, তার তো আক্রোশ তো কমেনি। এই যে সত্য কথা লেখা, সত্য উচ্চারণ করা, এইটার কারণে মাহমুদুর রহমান বারবার নিগৃহীত হয়েছে। কিন্তু তাকে কোনোভাবেই যখন ধরা যাচ্ছে না, কোনোভাবেই তাকে মানে আটকানো যাচ্ছে না, তখন তার উপর শারীরিক আক্রমণ করা হলো, কুষ্টিয়াতে তাকে রক্তাক্ত করা হলো। তাহলে সেই মানুষ যখন ফিরে আসলেন, তাকে কেন কারাগারে যেতে হবে? আজকে এতদিন হয়ে গেল, 2 মাস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখনো দেশে আসছেন না? কি আইনি প্রক্রিয়া আছে? এই আইন তো মানব রচিত আইন। এই আইন তো হচ্ছে স্বার্থ রক্ষা করা হয় মাফিয়াদের, স্বৈরাচারের, খুনিদের, গুম করে যারা তাদের। এই আইন তো একটা এক্সিকিউটিভ বডির একটা খোঁচায় এই আইন পরিবর্তন হতে পারে। তাহলে আপনারা কি কোথাও ভয় পাচ্ছেন, নাকি আপনাদেরকে কেউ নির্দেশ দিচ্ছে কোনো জায়গা থেকে যে আপনারা এর বাইরে যাবেন না, এইভাবে আপনারা কাজ করবেন, আপনারা দেশটা তারেক রহমান যেন ফিরতে না পারে সেই ব্যবস্থার জন্য আপনারা এই কাজগুলো করুন? এগুলো পরিবর্তন করা যাবে না, যেভাবে মাহমুদুর রহমান সাহেবকে কারাগারে নিয়ে যাওয়া হলো। বন্ধুরা আমার, এই পরিস্থিতি তো আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি না। এত আত্মদান, এই কয়দিন আগের হিসাবেই তো প্রায় 1,500-এর বেশি ছাত্র জনতা যেখানে জীবন দিল, এত অন্ধ হয়ে গেছে গুলি লেগে, এত পা খোড়া হয়ে গেছে, হাত ভেঙে গেছে,
তারপরেও যদি এই বিপ্লবী সরকার বলে যেটা দাবি করা হয়, দ্বিতীয় স্বাধীনতার যে সরকার, সেই সরকার কেন শেখ হাসিনার আইনগুলোকেই টেনে টেনে নিয়ে এসে গণতন্ত্রের বিপ্লবী মানুষদেরকে যন্ত্রণা দিচ্ছেন, এইটা আজকে গোটা জাতির আজকে প্রশংসা। আমরা এমন একটি সরকার দেখতে চাই যে সরকার সত্যিকার অর্থেই জনগণের সরকার, এবং এই জনগণের সরকার, জনগণের সেন্টিমেন্ট বুঝেই তো আপনাদেরকে কাজ করতে হবে। আমরা কি শেখ হাসিনার সরকারের মতো ডিসি মোনাজাত করছেন? চট্টগ্রামের ডিসি মোনাজাত করছে কাদেরকে নিয়ে? আওয়ামী লীগের যে সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তারা জমা দিয়েছেন তাদের নমিনেশন, তাদেরকে নিয়ে। তো এইটা কি হয়? এই ধরনের গভর্নমেন্ট চায় না বলেই তো এত রক্তপাত, এত কিছু হলো, এত কিছু ঘটনা হলো। 15 বছর যে গণতান্ত্রিক আন্দোলনের সমমনা দলগুলো রক্ত ঝরলো, এত মানুষ পৃথিবী থেকে বিদায় নিল, সেখানে এমপি আছে, সেখানে জনপ্রতিনিধি আছে, একের পর এক চলে গেল। তারপরে আসলো এই কচি বাচ্চাদের, এই তরুণদের, কিশোরদের এই যে বিপ্লব, সেখানে সেই পটভূমির উপর এই বিপ্লব রচিত হলো। তো তাহলে এর টোন, এর ভাষা, এর কার্যক্রম সব তো বৈপ্লবিক হবে। আজকে ঘাপটি মেরে থাকা যে সমস্ত শেখ হাসিনার দোসর প্রশাসনে, পুলিশে, প্রত্যেকটি জায়গায় তারা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে। আপনার পুলিশ দাঁড়িয়ে থাকে, পুলিশের সামনে মার্ডার হয় কি করে? কি করে এই মার্ডারটা হয়? তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা, এটা তো তাদের উপরই তো এই দায়িত্ব বর্তায়। তো সুতরাং বন্ধুরা আমার, ফ্যাসিবাদ আর নাৎসিদের কখনোই রাজনৈতিক এবং সামাজিক পুনর্বাসন হতে পারে না। মুসলিনি আবার ফিরে আসেনি ইটালিতে, হিটলার আবার পুনর্বাসিত হয়নি জার্মানি। সুতরাং কোনোভাবেই মাফিয়া, নাৎসি, ফ্যাসিস্টদের পুনর্বাসন বাংলাদেশে হবে না। একটি নতুন বাংলাদেশ, একটি বৈপ্লবিক বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি আইনের শাসনের বাংলাদেশ, একটি বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ, সেই সুন্দর স্বপ্নময় বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সেই দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তার জন্য অতি শীঘ্র, অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। যেটা প্রয়োজনীয় যে সংস্কার, সেই সংস্কারগুলো সম্পন্ন করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে দিলে পরেই সেই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলি খুব দ্রুত বাস্তবায়িত হবে। বন্ধুরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আকাশ ছে মেঘাচ্ছন্ন হয়ে আছে, বৃষ্টিও পড়ছে টিপটাপ টিপটপ। বন্ধুরা আমার, যে ওই পূর্বেরই সেই কথা বলছি, আবার যেন কোনো সাংবাদিক নির্যাতিত না হয়, কোনো সাংবাদিক যেন আয়নাঘর থেকে 10 বছর পর বেরিয়ে না আসে, কোনো সাংবাদিকের মৃতদেহ যেন রাস্তার উপর পড়ে না থাকে। আমি কদিন আগে, এই 10-12 দিন আগে গিয়েছিলাম সিলেটে। সেখানে গিয়ে নয়াদিগন্তের সেই নিহত সেই বীর শহীদের বাসিনা তোরাবালি, তার বাসায় গিয়ে তার মায়ের কান্না দেখে এসেছি। তো এইরকম এই আন্দোলনেই তো প্রায় 5-6 জন সাংবাদিক মারা গেছে, আত্মদান করেছে। বন্ধুরা আমার, সব সময় গণতন্ত্রের আন্দোলনের পক্ষে এবং মানুষের পক্ষে যারা সংগ্রাম করে তাদের আশ্রয়স্থল হচ্ছে সাংবাদিকরা, তাদের ক্লাবেই আশ্রয় পায়। কিন্তু বন্ধুরা আমার, এই ক্লাব থেকেই আমাকে ধরিয়ে দেওয়া হলো। এই আন্দোলন চলাকালীন অবস্থায় 18 জুলাই শুক্রবার আমি এসেছিলাম বিকেলে বিএনপির একটি প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার জন্য। দুপুরের মধ্যে ঢুকে গিয়েছিলাম। এই শেখ হাসিনার এই রাষ্ট্র, শেখ হাসিনার এই ধরনের মাফিয়া তন্ত্র যেভাবে গোটা বাংলাদেশকে তারা প্রতিষ্ঠা করে